আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো প্রশমন বিক্রিয়া। তো প্রশমন বিক্রিয়ার সংজ্ঞা জানবো, প্লাস দৈনন্দিন জীবনে প্রশমন বিক্রিয়া কি কি কাজে আমাদের লাগে বা আমরা দৈনন্দিন কোন কোন কাজে প্রশমন বিক্রিয়াকে কাজে লাগাই, এই সকল বিষয় নিয়ে আমরা এই পর্বে কথা বলবো। আচ্ছা, তো ফার্স্টে আসলে আমরা সংজ্ঞাটা একটু জানার চেষ্টা করি। দেখো কি বলতেছে, যে একটি অ্যাসিড ও একটি ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে প্রশমিত হয়ে লবণ ও পানি উৎপন্ন করে, এই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে। খুব সুন্দর এবং খুব সিম্পল একটা সংজ্ঞা। এখানে বলতে চাইছে একটা অ্যাসিড একটা ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে কি কি উৎপন্ন করে, লবণ ও পানি উৎপন্ন করে। তার মানে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া। আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রশমন বিক্রিয়ার প্রয়োগ করা হয়ে থাকে। এর মধ্যে কয়েকটি উদাহরণ নিচে প্রকাশ করা হলো। মানে আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রশমন বিক্রিয়াকে কাজে লাগাই, আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে প্রশমন বিক্রিয়া দরকার হয়। এখন আমরা মূলত সেই পয়েন্টগুলো এখানে আলোচনা করার চেষ্টা করব, যে আসলে প্রশমন বিক্রিয়াকে কীভাবে কাজে লাগানো যায়। আচ্ছা, সো আমি তোমাদেরকে এখানে মূলত কি ওয়ার্ডগুলো বা মূল যে কথাগুলো আছে সেই মূল কথাগুলো তোমাদেরকে এখানে উপস্থাপন করার চেষ্টা করতেছি আর কি। প্রথম কথা হচ্ছে খাদ্য পরিপাকে। আচ্ছা, খেয়াল করো। তো খাদ্য পরিপাক বলতে বোঝানো হচ্ছে, দেখো যে আমাদের পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড অনেক সময় হয় যে খাবার যদি আমরা না গ্রহণ করি তখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়, এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে গেলে তখন আমরা সেই পয়েন্টটাকে বলি অ্যাসিডিটি সৃষ্টি হয়। তো এই অ্যাসিডিটি যখন সৃষ্টি হয়ে যাবে তখন তো সেটা আমাদের জন্য একটা সমস্যা। এই অ্যাসিডিটি হলে একটা অস্বস্তি ভাব লাগবে, পেটে জ্বালা পোড়া সৃষ্টি হবে। তখন আমরা বাহির থেকে অ্যান্টাসিড ট্যাবলেট গ্রহণ করি। অ্যান্টাসিড ট্যাবলেট, এই অ্যান্টাসিড ট্যাবলেটে কে থাকে? এই অ্যান্টাসিড ট্যাবলেটে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর HCl বিক্রিয়া করে উৎপন্ন করতে পারে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি, আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর HCl বিক্রিয়া করে উৎপন্ন করতে পারে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং পানি। তাহলে এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যে পরস্পর সাথে বিক্রিয়া করলো, করে যে লবণ এবং পানি উৎপন্ন করলো, এইখানে কিন্তু আমরা একটা প্রশমন বিক্রিয়া দেখতে পাচ্ছি। আসলে আমরা এখন বিক্রিয়াটাকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। তো দেখো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH3, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl। আচ্ছা, এবারে কি হবে দেখো, অ্যালুমিনিয়াম তো পজিটিভ 3 প্লাস OH মাইনাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস OH মাইনাস, H প্লাস Cl মাইনাস। তাহলে H যাবে OH এর সাথে, উৎপন্ন করবে কি? উৎপন্ন করবে H2O, আর অ্যালুমিনিয়াম আর ক্লোরিন মিলে উৎপন্ন হবে AlCl3। ঠিক সিমিলার হইতে হাইড্রোজেন আর হাইড্রোক্সিল মূলক মিলে উৎপন্ন হবে H2O, আর ম্যাগনেসিয়াম আর ক্লোরিন মিলে উৎপন্ন হবে MgCl2। তাহলে এই যে বিক্রিয়া যে কমপ্লিট করা হলো, এখান থেকে আছে HCl এর সামনে কি করা যায়, এখানে অক্সিজেন 3টে আছে, সো 3 দাও, তাহলে এখানে 3 হবে, আর এখানে হবে পানির মধ্যে অক্সিজেন আছে 2টা, এখানে 2 দাও, তো ফলে এখানে 2 হবে। এইভাবে আমরা বিক্রিয়াটা ব্যালেন্স করলাম। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, তাহলে এই যে পোর্শনটুকু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এরা কি বলতো? এরা হচ্ছে ক্ষারীয় উপাদান। এই ক্ষারীয় উপাদান বিক্রিয়া করতেছে কার সাথে? অ্যাসিডের সাথে। এই অ্যাসিডটা কোথায় আসতেছে? হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কোন জায়গায় পাচ্ছি? পাকস্থলী থেকে নির্গত হওয়া অ্যাসিড। তাহলে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে? এই যে দেখো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড, কি এগুলো? লবণ। লবণ, এবং এখান থেকে কি পাচ্ছি আমরা? H2O, পানি পাচ্ছি। সো লবণ এবং পানি পাচ্ছি। সো তার মানে এখান থেকে একটা প্রশমন বিক্রিয়ার আমাদের পাকস্থলীতে সংঘটিত হয়ে যাচ্ছে। আমাদের এক্সট্রা যে হাইড্রোক্লোরিক অ্যাসিডগুলো নিঃসৃত হয়েছে সেই অ্যাসিডগুলোকে প্রশমিত করতেছে। আচ্ছা, সো ফার্স্ট পয়েন্টে আমরা এই কথাটুকু সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি যে হ্যাঁ, যে পেটের অ্যাসিডিটির জন্য এই সকল কাজ করা যেতে পারে। সেকেন্ড পয়েন্টে দেখো কি বলেছে। 1 নম্বর পয়েন্টটা গেল। 2 নম্বর পয়েন্টে বলতেছে দাঁতের যত্নে। আচ্ছা, দাঁতের যত্নে দেখো, আমরা যখন রাতে খাবার খেয়ে ঘুমাই তখন অনেক সময় হয় যে অনেকে দাঁত ব্রাশ না করে ঘুমিয়ে পড়ি। সো আমাদের মুখের মধ্যে যে খাবারের কণাগুলো আটকে থাকে, এইগুলো রাতে কি করে? একটা অম্লীয় ভাব সৃষ্টি করে, অম্লীয় ভাব। তো এই অম্লীয় ভাবকে দূর করার জন্য আমরা সকালবেলা যে টুথপেস্টটা ব্যবহার করি, এই টুথপেস্টটা থাকে ক্ষারীয় উপাদান, এবং সেই ক্ষারীয় উপাদান আমাদের মুখের যে অম্লীয় পরিবেশ, সেই অম্লীয় পরিবেশকে দূর করতে পারে। তাহলে ক্ষারীয় উপাদান অম্লীয় পরিবেশকে দূর করতেছে। দ্যাট মিনস এইখানে যে সকালে আমরা ব্রাশ করি, এই ব্রাশ করাটাকে তুমি বলতে পারো একটা প্রশমন বিক্রিয়ার সাথে কম্পেয়ার করতে পারো, যে এখানে একটা প্রশমন বিক্রিয়া হচ্ছে। মুখের অম্লীয় ভাব তোমার টুথপেস্টের ক্ষারীয় ভাব গিয়ে কি করতেছে? দূর করতেছে। তো এই কথাগুলো এখানে বলা হচ্ছে। দেখো যে এই যে মুখের মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকে যা আমাদের খাবার
বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড তৈরি করে, তাই মুখের টক স্বাদ অনুভূত হয়। এই অ্যাসিড দাঁতের এনামেল, এটা হচ্ছে এনামেলের সংকেত, এনামেল, ঠিক আছে, এনামেলকে ক্ষয় করে। টুথপেস্টে থাকা ক্ষার জাতীয় পদার্থ, ফর এক্সাম্পল ক্যালসিয়াম কার্বনেট থাকতে পারে, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এই উপাদানগুলো টুথপেস্টের মধ্যে থাকে। এই সকল উপাদান কি করে, অ্যাসিডকে প্রশমিত করে, ফলে দাঁতের এনামেল রক্ষা পায়। মানে দাঁতের যে এনামেলটা থাকে সেইটা হচ্ছে ক্যালসিয়ামের উপাদান। এই এনামেল কি হয়, বিভিন্ন জৈব অ্যাসিডে, সেই এনামেলের মধ্যে বিভিন্ন জৈব অ্যাসিড সৃষ্টি হয়। ক্ষার জাতীয় উপাদান যেটা টুথপেস্টের মধ্যে থাকে, এটা দাঁতের এনামেলকে দূর করতে পারে এবং এখানে একটা কিন্তু প্রশমন বিক্রিয়া সম্পন্ন হয়। আচ্ছা, গেল এটা। যাচ্ছি আমরা 3 নম্বর পয়েন্টে। দেখো 3 নম্বর পয়েন্টে বলতেছে কৃষিক্ষেত্রে ফলো করো। কৃষিক্ষেত্রে এখানে দুইটা ওয়ে হতে পারে। 1 নম্বর ওয়ে হচ্ছে মাটির পিএইচ এর মান কমে যাওয়া বা অম্লীয় মাটি, আর একটা হচ্ছে মাটির পিএইচ এর মান বেড়ে যাওয়া বা ক্ষারীয় মাটি। তো আমরা এখন দুইটা ক্ষেত্র নিয়ে হচ্ছে এখানে কথা বলবো। এখানে আসলে ফার্স্টে কি বলছে, আচ্ছা, গাছ যখন মাটি থেকে বিভিন্ন ধাতব আয়ন লাইক Fe2+, ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, পটাশিয়াম প্লাস ইত্যাদি শোষণ করে, তখন মাটি অম্লীয় হয়ে যায়। তাহলে মাটি কেন অম্লীয় হয়? মাটিতে যে দ্রবীভূত যে আয়নগুলো থাকে, সেই গাছ কী করে সেই আয়নগুলোকে মূলরমের সাহায্যে শোষণ করে ফেলে, ফলে মাটি অম্লীয় হয়ে যায়। মাটির উর্বরতা হ্রাস পায়, অম্লীয় হয়ে যায়, প্লাস মাটির যে গুণাগুণ, মাটির যে উর্বরতা শক্তি, সেই উর্বরতা শক্তি কি হয়, হ্রাস পায়। মাটির উর্বরতা বৃদ্ধি করতে চুন ব্যবহার করতে হয়। মাটির উর্বরতাকে বৃদ্ধি করতে আমরা মাটিতে কি করি, চুন ব্যবহার করি। চুনের রাসায়নিক নাম ক্যালসিয়াম অক্সাইড। চুন মাটির অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে মাটির উর্বরতা বৃদ্ধি করে। সহজ হিসাব, মাটিতে যে অম্লীয় ভাব সৃষ্টি হয়েছে, মাটির যে পিএইচ এর মান কমে গিয়েছে, আমরা সেখানে চুন ব্যবহার করার মাধ্যমে মাটিকে নিরপেক্ষ মাটি হিসেবে পরিণত করতে পারি। আর চুন গিয়ে মাটির অম্লীয় ভাবকে প্রশমিত করতে পারে। আচ্ছা, এবারে আসো, নিচে খুব পপুলার একটা বিক্রিয়া এখানে দেখানো হচ্ছে, খেয়াল করো। এখানে আমরা H+ এবং ব্র্যাকেট দিয়ে একটা মাইনাস দেখাচ্ছি। মানে আমরা তো জানি যে যদি কোনো অ্যাসিড সেখানে সৃষ্টি হয়, তাহলে অ্যাসিডের মধ্যে কি থাকবে, হাইড্রোজেন আয়ন মাস্ট থাকবে। এর সাথে একটা ঋণাত্মক আয়ন, ক্লোরাইড আয়ন হতে পারে, সালফেট আয়ন হতে পারে, কার্বনেট আয়ন হতে পারে, নাইট্রেট আয়ন হতে পারে, ঠিক আছে, এইভাবে হতে পারে। সো হাইড্রোজেন আয়ন থাকবে, এটা ফিক্সড, বাট ঋণাত্মক আয়ন কোনটা সেটা আমরা জানি না। ক্যালসিয়াম অক্সাইড নাও, তাহলে এই ক্যালসিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করতেছে, ক্যালসিয়াম আর এই ঋণাত্মক আয়ন বিক্রিয়া করে তৈরি করবে ক্যালসিয়ামের লবণ, লাইক ক্লোরিন হলে ক্যালসিয়াম ক্লোরাইড, সালফেট হলে ক্যালসিয়াম সালফেট, নাইট্রেট হলে ক্যালসিয়াম নাইট্রেট, এইভাবে আর কি। আর হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে তৈরি করবে কি, H2O বা পানি। তার মানে অতিরিক্ত যে অ্যাসিডটা তোমার মাটির মধ্যে তৈরি হচ্ছিল, সেই অতিরিক্ত অ্যাসিডটা কিন্তু এই চুনের সাহায্যে, চুন বা ক্যালসিয়াম অক্সাইডের সাহায্যে প্রশমিত হয়ে ক্যালসিয়ামের লবণ এবং পানি তৈরি করতেছে। তার মানে মাটির সেই যে পিএইচ এর যে কনসেপ্টটা, সেই পিএইচ এর কনসেপ্টটা মোটামুটি নিউট্রাল পজিশনে চলে আসবে। মাটি সে তার উর্বরতা শক্তিকে ফিরে পাবে এবং সেখান থেকে আমরা অনেক ফসল ফলাতে পারবো। গেল এটা। যাচ্ছি আমরা পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্নে কি বলতেছে, বিভিন্ন কারণে মাটি ক্ষারীয় হতে পারে। মাটি বিভিন্ন কারণে ক্ষারীয় হতে পারে, যেরকম মাটিতে বিভিন্ন লবণ জমা হওয়া, কম বৃষ্টিপাত হওয়া, সেচের পানিতে কার্বনেট, হাইড্রোজেন কার্বনেট ইত্যাদি আয়ন থাকা, মাটিতে প্রয়োজনের তুলনায় অধিক চুন ব্যবহার করা। এই যে খেয়াল করো, আমরা যে একটু আগে বললাম যে মাটিতে চুন প্রয়োগ করতে হবে, এখন এটা কিন্তু একটা পরিমাণ আছে যে হ্যাঁ তুমি 1 একর জমিতে কতটুকু চুন তুমি প্রয়োগ করবে, এটা একটা নির্দিষ্ট অনুপাত থাকে। এরকম না যে আমার যা মন চাচ্ছে আমি ওই পরিমাণ চুন দিয়ে দিব, তখন মাটি আবার অতিরিক্ত ক্ষারীয় হয়ে যেতে পারে। অতএব তুমি যদি কৃষি জ্ঞান বা কৃষি নলেজ যদি তোমার মধ্যে না থাকে, তখন কিন্তু তুমি অধিক চুন যদি প্রয়োগ করো, তখন কিন্তু মাটি আবার বেশি ক্ষারীয় হয়ে যাবে। এখানে এই ব্যাপারটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এই সকলে যে কারণগুলো বললাম, বিভিন্ন লবণ জমা হওয়া, তুমি এটাকে 1 নম্বর কারণ বলতে পারো। কম বৃষ্টিপাত হওয়া 2 নম্বর কারণ বলতে পারো। সেচের পানিতে কার্বনেট, হাইড্রোজেন কার্বনেট আয়ন দ্রবীভূত থাকা 3 নম্বর কারণ বলতে পারো। আচ্ছা, এবং মাটিতে প্রয়োজনের তুলনায় অধিক পরিমাণে লবণ চুন প্রয়োগ করে, এটা 4 নম্বর কারণ হতে পারে। তো বলতেছে যে এই সকল কারণে মাটি যখন ক্ষারীয় হয়, তখন পিএইচ এর মান বেড়ে যায় এবং তখন আমরা মাটিতে দুইটা কাজ করি, একটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট আর একটা হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট মাটিতে প্রয়োগ করা হয়। এটি মাটির অতিরিক্ত ক্ষারীয় ভাবকে প্রশমিত করে। তার মানে আমরা এইটুকু বুঝলাম যে মাটির এই যে 4টা কারণ বললাম, বা এর থেকে এর বাইরের কারণও থাকতে পারে। এই সকল কারণে মাটি কি হয়ে যেতে পারে, মাটি ক্ষারীয় হয়ে যেতে পারে। তো এই ক্ষারীয় মাটিকে আমরা নিউট্রাল করতে চাচ্ছি কি প্রয়োগ করার মাধ্যমে, অ্যামোনিয়াম সালফেট অথবা অ্যামোনিয়াম ফসফেট। এটা প্রয়োগ করলে মাটির যে অতিরিক্ত ক্ষার সেগুলো প্রশমিত হয়ে নিউট্রাল মাটিতে পরিণত হয়ে যাবে। তো আসো আমরা এখন বিক্রিয়ার মাধ্যমে এটা জানার চেষ্টা করি।
তো এবারে আমরা এখন এদের বিক্রিয়াটা একটু বোঝার চেষ্টা করবো আসলে বিক্রিয়াটা এখানে কীভাবে হচ্ছে। তো দেখো আমি এটাকে একটু বড় করে দেখাচ্ছি তোমাদেরকে। তো ধরো কোনো মাটিতে ক্ষারের পরিমাণটা বেড়ে গেল, মাটির পিএইচ এর মান বেড়ে গেল আর কি, ক্ষারের পরিমাণ বেড়ে যাওয়াতে, ক্ষারীয় উপাদান বেড়ে যাওয়াতে পিএইচ এর মান বেড়ে গেল। তো আমরা সেই মাটিতে ধরো অ্যামোনিয়াম সালফেট অ্যাড করতেছি। এখন বিক্রিয়াটা হবে কিভাবে? তো ক্ষারীয় উপাদান বেড়ে যাওয়া মানে অবশ্যই ওই মাটিতে হাইড্রোক্সিল আয়ন অথবা অক্সাইড আয়ন বেড়ে যাচ্ছে এবং এর সাথে যে কোনোটা পজিটিভ আয়ন আসবে, লাইক সোডিয়াম আসতে পারে, পটাশিয়াম আসতে পারে, ক্যালসিয়াম আসতে পারে, আয়রন আসতে পারে, যে কোনো কিছু। কিন্তু এইটুকু কনফার্ম যে হ্যাঁ সেখানে অথবা হাইড্রোক্সিল অথবা অক্সাইডের পরিমাণটা বেড়ে গিয়েছে। এবারে অ্যামোনিয়াম সালফেটকে দুই ভাগে ভাগ করো, অ্যামোনিয়াম আয়ন, সালফেট আয়ন। অ্যামোনিয়াম আয়নকে আবার ভাগ করা যায় অ্যামোনিয়া গ্যাস এবং হাইড্রোজেন আয়ন। এবার এই যে দেখো হাইড্রোজেন মানে হাইড্রোক্সিল আয়ন অথবা অক্সাইড, হাইড্রোক্সিল হোক অথবা অক্সাইড যেই হোক না কেন, যে আয়নটাই আসুক না কেন, সে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? পানি। এই যে আছে আমার অ্যামোনিয়া, তো অ্যামোনিয়া গ্যাস, আর তোমার এই যে পজিটিভ আয়ন মানে ক্ষার বা ক্ষারকের পজিটিভ আয়ন এবং এর সাথে আছে সালফেট আয়ন, এরা পরস্পর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করতে পারবে? সালফেট লবণ। সোডিয়াম হলে সোডিয়াম সালফেট, পটাশিয়াম হলে পটাশিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম হলে ম্যাগনেসিয়াম সালফেট। তাহলে এভাবে আমরা অ্যামোনিয়াম সালফেট প্রয়োগ করার মাধ্যমে মাটির যে ক্ষারীয় যে ভাবটা আছে, এই ক্ষারীয় ভাবটাকে আমরা সহজেই প্রশমিত করতে পারি। প্রশমিত করে আমরা অ্যামোনিয়া গ্যাস, পানি এবং আমাদের সালফেট লবণ সেখানে আমরা প্রস্তুত করতে পারি। গেল এটা। আসো এইখানে। আচ্ছা এখানে কি হচ্ছে দেখো, এখানে সেম এই পাশের সিনারিও সেম, বাট এবারে আমরা অ্যামোনিয়াম ফসফেট অ্যাড করছি। তো অ্যামোনিয়াম ফসফেটের মধ্যে অ্যামোনিয়াম আয়ন আছে কয়টা? অ্যামোনিয়াম আয়ন আছে 3টা। আচ্ছা 3টা অ্যামোনিয়াম আয়ন, দেন ফসফেট আয়ন এখানে রাখা হচ্ছে। তো ধরো এখান থেকে অ্যামোনিয়া গ্যাস পাচ্ছ, হাইড্রোজেন আয়ন পাচ্ছ, এই যে অ্যামোনিয়া গ্যাস, হাইড্রোজেন আয়ন এবং ফসফেট লবণ। তো ওভারঅল বিক্রিয়াটাকে ব্যালেন্স করতে হবে, যেহেতু আমার এই পাশের ধনাত্মক মূলকটা ফিক্সড না, এই জন্য আমি তোমাদেরকে একটা রাফলি আইডিয়া দিলাম যে এখানেও আমরা অ্যামোনিয়া গ্যাস পাবো, আমরা পানি পাবো, এবং যেহেতু এখানে আমাদের ফসফেট PO4 আছে, তাহলে এবার লবণটা হবে আমাদের ফসফেট লবণ। সোডিয়াম হলে সোডিয়াম ফসফেট, ক্যালসিয়াম হলে ক্যালসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম হলে ম্যাগনেসিয়াম ফসফেট। তো উভয় ক্ষেত্রেই আমরা বিক্রিয়ার মাধ্যমে এটা প্রমাণ করতে পারি যে আমাদের অ্যামোনিয়াম সালফেট হোক অথবা অ্যামোনিয়াম ফসফেট হোক, এই উভয় যৌগ মাটির ক্ষারীয় ভাবকে প্রশমিত করতে পারে এবং প্রশমিত করে অ্যামোনিয়া গ্যাস, পানি, হয়তো সালফেট লবণ আর না হয় ফসফেট লবণ, এই জাতীয় লবণ তারা প্রস্তুত করতে পারে এবং মাটির যেই ক্ষারীয় ভাব সেই ক্ষারীয় ভাবটাকে দূর করতে পারে। আচ্ছা গেল আমাদের, তা আমাদের এইটুকুর যে অ্যান্সার আছে আমরা সেইটুকু অ্যান্সার কমপ্লিট করে ফেললাম। এবারে আসো আমাদের এর পরবর্তী যেই পয়েন্টটা নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা এবারে আমরা এর পরবর্তী অংশ নিয়ে কথা বলতেছি। দেখো তো কি বলতেছে যে বর্ষাকালে বাড়ির ছাদে পিচ্ছিলতা দূর করতে। অনেক সময় হয় যে আমাদের বর্ষাকালে আমাদের বাড়ির ছাদে শ্যাওলা জমে, এই শ্যাওলাটা আমরা দূর করি বালু প্রয়োগ করার মাধ্যমে। তার মানে এখানেও কিন্তু একটা প্রশমন বিক্রিয়া হচ্ছে, সেই পয়েন্টে এখানে মানে বলা হচ্ছে। দেখো যে বর্ষাকালে ছাদ বা বাড়ির আঙিনা পিচ্ছিল হয়, তখন আমরা বালি ফেলে দিয়ে সেই পিচ্ছিলতা কমানোর চেষ্টা করি। ছাদ বা আঙিনাকে পিচ্ছিল করে ক্ষার জাতীয় পদার্থ, যেটাকে আমরা শ্যাওলা বলি, আমরা আমাদের আঞ্চলিক ভাষায় সেটাকে শ্যাওলা বলি, সবুজ বর্ণের হয়, এটা বাড়ির ছাদ বা বাড়ির উঠানকে পিচ্ছিল করে দেয়। এখন এই শ্যাওলা হচ্ছে কি জাতীয় পদার্থ বলতো? এই শ্যাওলা হচ্ছে একটা ক্ষার জাতীয় পদার্থ, ক্ষারীয় উপাদান বা ক্ষার জাতীয় পদার্থ। এখন এই ক্ষারকে প্রশমিত করার জন্য অ্যান্টাসিড জাতীয় অ্যান্টাসিড না, এই ক্ষারকে প্রশমিত করার জন্য অ্যাসিড জাতীয় উপাদান আমাদের প্রয়োজন, কারণ ক্ষার আসছে এখানে। ক্ষারকে কে প্রশমিত করতে পারবে? অ্যাসিডীয় উপাদান প্রশমিত করতে পারবে। এই জন্য আমরা সিলিকন ডাইঅক্সাইড এখানে অ্যাড করি। ক্ষারকে প্রশমিত করতে সিলিকন ডাইঅক্সাইড আমরা অ্যাড করি। সিলিকন ডাইঅক্সাইড একটা অম্লধর্মী অক্সাইড, এর মধ্যে অম্ল ধর্মটা আছে, ঠিক আছে? তাই বালু যোগ করে আমরা যে ক্ষার জাতীয় উপাদান, সেই বিক্রিয়া উপাদানের মাধ্যমে যে আমরা যেটাকে দূর করি, এইখানে প্রশমন বিক্রিয়া সম্পন্ন হচ্ছে। তাহলে ওভারঅল সামারিটা এইটা দাঁড়ালো যে বর্ষাকালে বাড়ির ছাদ বা বাড়ির আঙিনা পিচ্ছিল হয়ে যায় ক্ষার জাতীয় উপাদানের কারণে। আমরা যে শ্যাওলা বলি, এই শ্যাওলার মধ্যে ক্ষার জাতীয় উপাদান থাকে। এখন এই ক্ষার জাতীয় উপাদান কি দ্বারা দূর করা যায়? বালু দ্বারা এটাকে দূর করা যায়, রিমুভ করা যায়। বালুর উপাদান কি? বালুর উপাদান হলো সিলিকন ডাইঅক্সাইড, অম্লীয় অক্সাইড, এর মধ্যে অম্ল বৈশিষ্ট্য আছে। এই অম্ল বৈশিষ্ট্য সেই ক্ষার জাতীয় উপাদানের সাথে বিক্রিয়া করে সেই পিচ্ছিলতাকে সহজেই দূর করতে পারে। তার মানে এখানে তুমি বলতে পারো যে প্রশমন বিক্রিয়া, অম্লীয় বালু এবং ক্ষার জাতীয় যেই শ্যাওলা, এদের মধ্যে বিক্রিয়া হয়ে এই বাড়ির ছাদের যে পিচ্ছিলতা আছে, সেই পিচ্ছিলতাটা সহজেই দূর হয়ে যায়। তো এভাবেই কিন্তু দেখো আমরা 4টা পয়েন্ট এখানে প্রশমন বিক্রিয়ার গুরুত্বপূর্ণ 4টা পয়েন্ট আমরা এখানে ব্যাখ্যা করলাম। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। খাদ্য পরিপাক, দাঁতের যত্ন, কৃষিক্ষেত্রে আবার 2টা পয়েন্ট উল্লেখ করেছি,
মাটি যদি অম্লীয় ভাব আসে মাটির মধ্যে তখন আমরা কি অ্যাড করি, মাটি ক্ষারীয় ভাব আসলে তার মধ্যে আমরা কি অ্যাড করি, এবং উইথ বিক্রিয়া সহ এগুলো প্রেজেন্ট করা হয়েছে। প্লাস এর সাথে আমরা বর্ষাকালে বাড়ির ছাদের যে পিচ্ছিলতা আছে এই পিচ্ছিলতা দূর করতে কী কী প্রয়োগ করতে হয় সেটাও আমরা এখানে দেখিয়েছি। তো তাইলে আজকে এই পর্যন্তই এই পর্বটি, নতুন পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।